পরমাণু বা অ্যাটম ভাবলে কেমন একটা রহস্যময় ব্যাপার মনে হয়, তাই না? আসলে আমাদের চারপাশের এই যে জগৎ, তার সব রহস্য কিন্তু এই একটা শব্দের মধ্যেই লুকিয়ে আছে। তো চলুন না এই ছোট্ট কণার ভেতরে জগৎটা একটু ঘুরে আসি আর দেখি সময়ের সাথে সাথে এটা নিয়ে আমাদের ধারণাগুলো কিভাবে পাল্টে গেল। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আমাদের চারপাশের সব কিছু, মানে এই চেয়ার, টেবিল, এমনকি আমরা নিজেরাও ঠিক কি দিয়ে তৈরি? এই একদম সহজ প্রশ্নটাই কিন্তু হাজার হাজার বছর ধরে বিজ্ঞানীদের ভাবিয়েছে। আর এই প্রশ্নের উত্তর খোঁজার জার্নিটাই আমাদের নিয়ে যাবে পরমাণুর কাঠামোর এক অবিশ্বাস্য গল্পের ভেতরে। আমাদের এই যাত্রায় আমরা দেখব প্রথমে এর ভিত্তিটা কিভাবে তৈরি হলো, তারপর আসবে প্লাম পুডিং মডেল, এরপর সৌরজগতের মতো দেখতে একটা মডেল, কক্ষপথের স্থায়িত্ব নিয়ে কথা হবে, আর শেষে দেখব বিজ্ঞানের এই অন্তহীন যাত্রা কোথায় গিয়ে দাঁড়ায়। মানে আমরা দেখব কিভাবে একটা মডেলের ভুল থেকে আরেকটা নতুন আরও ভালো ধারণার জন্ম হচ্ছে। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। গল্পের শুরুটা করতে হবে জন ডাল্টনকে দিয়ে। তিনি প্রথম ব্যক্তি যিনি পরমাণু নিয়ে একটা সায়েন্টিফিক থিওরি বা তত্ত্ব দাঁড় করানোর চেষ্টা করেন। আর এটাই ছিল আমাদের এই পুরো যাত্রার প্রথম এবং বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ। ডাল্টনের আইডিয়াটা ছিল খুবই সহজ, কিন্তু এক কথায় বৈপ্লবিক। উনি বললেন যে কোনো পদার্থই আসলে অসংখ্য ছোট ছোট নিরেট কণা দিয়ে তৈরি, যেগুলোকে আর ভাঙা যায় না। ভাবা যায় অনেকটা বিলিয়ার্ড বলের মতো, একদম সলিড নিরেট। আর এই সহজ ধারণাটাই কিন্তু পরমাণু বিজ্ঞানের ভিত্তিটা তৈরি করে দিয়েছিল। কিন্তু বিজ্ঞান তো আর এক জায়গায় থেমে থাকে না, তাই না? যত দিন যেতে লাগল, ডল্টনের এই নিরেট বলের ধারণায় একটু একটু করে ফাটল ধরতে শুরু করল। বিজ্ঞানীরা আবিষ্কার করে ফেললেন যে আরে, পরমাণুকেও তো ভাঙা যায়, এর ভেতরে ইলেকট্রনের মতো আরও ছোট কণা আছে। কিন্তু তার চেয়েও বড় ধাক্কাটা এসেছিল আইসোটোপের আবিষ্কারের পর। মানে দেখা গেল একই মৌলের এমন পরমাণু আছে যাদের ভর আলাদা। এটা তো ডল্টনের একই মৌলের সব পরমাণু একরকম এই মূল ভিত্তিটাকেই একেবারে নাড়িয়ে দিল। তো ইলেকট্রন তো আবিষ্কার হয়ে গেল। এখন নতুন প্রশ্ন আসলো, আচ্ছা এই নেগেটিভ চার্জের কণাগুলো পরমাণুর ভেতরে থাকেটা কিভাবে? এই বিশাল ধাঁধার উত্তর দিতেই এগিয়ে এলেন জে থমসন, আর নিয়ে এলেন তার বিখ্যাত প্লাম পুডিং মডেল। একটা পুডিং বা ধরুন একটা তরমুজের কথা ভাবা যাক। থমসন বললেন পরমাণু হলো ঠিক এই রকম একটা জিনিস। পুরো তরমুজটা যেমন পজিটিভ চার্জ দিয়ে তৈরি একটা গোলক, আর তার মধ্যে বিচিগুলোর মতো করে নেগেটিভ চার্জের ইলেকট্রনগুলো গেঁথে আছে। কি মজার না ব্যাপারটা? আর এই মডেলটাই কিন্তু প্রথমবার পরমাণুর ভেতরে থাকা কণাগুলোর একটা ছবি আমাদের সামনে নিয়ে এসেছিল। মডেলটা শুনতে বেশ মজার, তাই না? কিন্তু এটা বেশিদিন টিকতে পারল না, কারণ পরমাণুর কেন্দ্রে যে একটা বেশ ভারী কিছু থাকতে পারে সেই ধারণাই এই মডেলে ছিল না। আর খুব তাড়াতাড়ি এমন একটা পরীক্ষা হতে যাচ্ছিল যেটাই প্লাম পুডিং মডেলকে একেবারে ইতিহাসের পাতায় পাঠিয়ে দেবে। আর এখানেই গল্পের মঞ্চে এলেন আর্নেস্ট রাদারফোর্ড। ওনার একটামাত্র পরীক্ষা পরমাণু নিয়ে আমাদের পুরো ধারণাকে একদম আমূল বদলে দিয়েছিল। বলা যেতে পারে এই রাদারফোর্ডই প্রথম আমাদের পরমাণুর আসল রাজা, মানে নিউক্লিয়াসের সাথে পরিচয় করিয়ে দেন। পরীক্ষাটা ছিল গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। রাদারফোর্ড কি করলেন? তিনি একটা খুবই পাতলা সোনার পাতের ওপর দিয়ে অত্যন্ত দ্রুত গতির আলফা কণা ছুটতে লাগলেন। এই আলফা কণাগুলো হচ্ছে পজিটিভ চার্জওয়ালা কণা। ওনার ধারণা ছিল থমসনের মডেল যদি ঠিক হয় তাহলে কণাগুলো বড়জোর একটু আধটু এদিক ওদিক বেঁকে চলে যাবে। কিন্তু যা ঘটল সেটার জন্য কেই প্রস্তুত ছিল না। ফলাফল ছিল এক কথায় অবিশ্বাস্য। দেখা গেল বেশিরভাগ আলফা কণাই কোনো বাধা ছাড়াই সোজা সোনার পাত ভেদ করে চলে যাচ্ছে, যেন ওখানে কিছুই নেই। কিছু কণা সামান্য বেঁকে গেল, কিন্তু আসল ধাক্কাটা ছিল অন্য জায়গায়। খুব অল্প কিছু কণা, মানে প্রায় ২০,০০০-এ একটা, সোজাসুজি ধাক্কা খেয়ে প্রায় উল্টো দিকে ফিরে আসলো। রাদারফোর্ড নিজেই বলেছিলেন এটা এতটাই অবিশ্বাস্য ছিল যেন একটা টিস্যু পেপারের দিকে কামান দাগার পর গোলাটা উল্টো দিকে ফিরে এসে তাকে আঘাত করেছে। এই অবাক করা পর্যবেক্ষণ থেকে রাদারফোর্ড এক বৈপ্লবিক সিদ্ধান্তে আসলেন। তিনি বললেন, প্রথমত পরমাণুর বেশিরভাগ অংশই আসলে ফাঁকা, আর দ্বিতীয়ত পরমাণুর প্রায় সমস্ত ভর আর পুরো পজিটিভ চার্জটা এর একদম কেন্দ্রে খুব ছোট্ট একটা জায়গায় জমা হয়ে আছে। আর এই কেন্দ্রটারই তিনি নাম দিলেন নিউক্লিয়াস। আর ইলেকট্রনগুলো, ওগুলো সৌরজগতের গ্রহগুলোর মতো এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে।
রাদারফোর্ডের এই সোলার সিস্টেম মডেলটা শুনতে দারুণ লাগছিল, কিন্তু এর মধ্যে একটা বিশাল কিন্তু ছিল। আচ্ছা, ফিজিক্সের নিয়ম অনুযায়ী একটা নেগেটিভ চার্জ ইলেকট্রন যখন একটা পজিটিভ চার্জের নিউক্লিয়াসের চারপাশে ঘুরবে, তখন তো তার ক্রমাগত শক্তি হারানোর কথা, তাই না? আর শক্তি হারাতে হারাতে তো তার প্যাঁচানো পথে গিয়ে নিউক্লিয়াসের ওপর আঁচড়ে পড়ার কথা। কিন্তু বাস্তবে তো এমন কিছুই হয় না। পরমাণু তো বেশ স্থিতিশীল। এই একটা বড় প্রশ্ন রাদারফোর্ডের মডেলের সামনে একটা দেয়াল তুলে দিয়েছিল। আর এখান থেকেই জন্ম নিতে যাচ্ছিল ফিজিক্সের এক নতুন শাখা, কোয়ান্টাম মেকানিক্স। রাদারফোর্ডের মডেলে যে বড়সড় একটা সমস্যা তৈরি হল, সেই সংকট সমাধান করতেই এবার এলেন আরেকজন বিজ্ঞানী, নিলস বোর। তিনি পুরনো ফিজিক্সের নিয়মকানুন পাশে সরিয়ে রেখে একেবারে নতুন এক ধারণা, কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করলেন, আর পরমাণু কেন ভেঙে পড়ে না তার এক অসাধারণ ব্যাখ্যা দিলেন। বোরের সমাধানটা ছিল খুবই সাহসী একটা পদক্ষেপ। তিনি বললেন, না, ইলেকট্রনগুলো যেমন খুশি তেমনভাবে ঘুরতে পারে না। ওদের ঘোরার জন্য কিছু নির্দিষ্ট ফিক্সড রাস্তা বা শক্তিস্তর আছে। আর কামালের ব্যাপার হলো, যতক্ষণ ইলেকট্রনগুলো ওই নির্দিষ্ট রাস্তায় ঘুরছে ততক্ষণ তারা কোনো শক্তি হারায় না। আর ঠিক এই কারণেই পরমাণু ভেঙে পড়ে না, স্থিতিশীল থাকে। তো বোরের মডেলটা তাহলে কি দাঁড়ালো? প্রথমত, ইলেকট্রনগুলো নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘোরে, যেগুলোকে শক্তি শেল বলা হয়। দ্বিতীয়ত, প্রত্যেকটা কক্ষপথের একটা নির্দিষ্ট শক্তি আছে। তৃতীয়ত, নিজের কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রন কোনো শক্তি ছাড়ে না। আর চতুর্থ, আর এটাই সবচেয়ে ইন্টারেস্টিং, ইলেকট্রনগুলো এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে লাফ দিতে পারে, তবে তার জন্য তাকে নির্দিষ্ট পরিমাণ শক্তি গ্রহণ বা বর্জন করতে হয়। এই আইডিয়াটাই পারমাণবিক স্থায়িত্বের রহস্যটা সমাধান করে দিল। আচ্ছা, এই যে ইলেকট্রনের লাফ দেওয়ার কথা বললাম, সেটা কিভাবে কাজ করে? ব্যাপারটা সহজ। একটা ইলেকট্রন যখন বাইরে থেকে একটু শক্তি পায়, তখন সে লাফ দিয়ে ওপরের শক্তি স্তরে চলে যায়। আবার যখন সে ওপরের স্তর থেকে নিচের স্তরে ফিরে আসে, তখন এই বাড়তি শক্তিটা আলো হিসেবে ছেড়ে দেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? এই যে আলোটা বেরিয়ে আসে, সেটা প্রত্যেকটা মৌলের জন্য একদম ইউনিক, অনেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্টের মতো। এই ব্যাপারটাকে বলে পারমাণবিক বর্ণালী। আর বোরের মডেলই প্রথমবারের মতো এই বর্ণালীকে নিখুঁতভাবে ব্যাখ্যা করতে পেরেছিল, যা ছিল তার এক বিশাল সাফল্য। বোরের মডেল পরমাণুর গঠন ব্যাখ্যায় নিঃসন্দেহে এক বিশাল পদক্ষেপ ছিল। কিন্তু গল্পটা এখানেও শেষ হল না, কারণ বিজ্ঞানের যাত্রা তো আসলে কখনোই শেষ হয় না, তাই না? খুব তাড়াতাড়ি দেখা গেল বোরের এই চমৎকার মডেলেরও কিছু দুর্বলতা আছে। প্রথম সমস্যাটা হলো, বোরের মডেলটা শুধুমাত্র হাইড্রোজেনের মতো একটা ইলেকট্রনওয়ালা পরমাণুর জন্য একদম পারফেক্টলি কাজ করে, কিন্তু যেই একাধিক ইলেকট্রন চলে আসে, অমনি হিসাবে গরমিল শুরু হয়ে যায়। দ্বিতীয়ত, ইলেকট্রনের একটা অদ্ভুত ধর্ম আছে, ওটা একই সাথে কণার মতো আচরণ করে, আবার তরঙ্গের মতো। বোরের মডেলে এই ব্যাপারটা পুরোপুরি উপেক্ষা করা হয়েছিল। আর সবচেয়ে বড় সমস্যাটা ছিল হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি নিয়ে। এই নীতি বলছে যে কোনো কণার অবস্থান আর তার গতিবেগ একই সাথে নিখুঁতভাবে মাপা অসম্ভব। কিন্তু বোরের মডেল তো ইলেকট্রনের জন্য একটা নির্দিষ্ট রাস্তা আর গতিবেগের কথাই বলেছিল, যা এই নীতির সাথে সরাসরি সাংঘর্ষিক। তাহলে প্রশ্নটা থেকেই যায়, একটা পরমাণু দেখতে আসলে কেমন? ডাল্টনের নিরেট গোলক থেকে শুরু করে বোরের নির্দিষ্ট কক্ষপথ, এই লম্বা যাত্রায় আমরা অনেক কিছুই জানলাম, কিন্তু এই অসমাপ্ত ছবিটাই আমাদের একটা দারুণ জিনিস শেখায়। বিজ্ঞান আসলে কোনো ফাইনাল উত্তর দেয় না, বরং এটা একটা অন্তহীন জার্নি, একটা খোঁজ। আর এই খোঁজের পরের অধ্যায়টা আমাদের নিয়ে যায় কোয়ান্টাম মেকানিক্সের আরও জটিল আর বিস্ময়কর এক জগতে, যেখানে ইলেকট্রন আর কোনো নির্দিষ্ট রাস্তায় ঘোরে না, বরং সম্ভাবনার এক মেঘের মধ্যে ভেসে বেড়ায়। কিন্তু সে গল্প না হয় আরেক দিন হবে।